এক মুহূর্ত চোখ বন্ধ করে কল্পনা করুন। আপনি একটি বিশাল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন। আপনার সামনে দিগন্ত বিস্তৃত নীল আকাশ। নিচে গভীর খাত, নদী আর বনভূমি। আপনার মনে তীব্র ইচ্ছা যাচ্ছে ডানা মেলে ওই মেঘের দেশে হারিয়ে যেতে। কিন্তু পরক্ষণেই মনে পড়ল, আপনি একজন মানুষ, আপনার তো ডানা নেই। সৃষ্টির শুরু থেকেই মানুষ যখনই আকাশের দিকে তাকিয়েছে, তখনই এই অতৃপ্তি তাকে কুড়ে কুড়ে খেয়েছে। কেন পাখি পারে, আমরা পারি না। তো আজকের যুগে আমরা যখন এয়ারপোর্টে গিয়ে কফি খেতে, খেতে একটি বিমানে উঠি, তখন আমাদের মনেও পড়ে না যে এই কয়েকশো টন ওজনের ধাতব দানবটিকে আকাশে ভাসিয়ে রাখার জন্য হাজার বছর ধরে কত মানুষ তাদের জীবন উৎসর্গ করেছে। আজকের এই দ্রুতগতির জীবন, যেখানে ঢাকা থেকে নিউ ইয়র্ক যেতে মাত্র কয়েক ঘন্টা লাগে, এটা কোনো জাদুমন্ত্রে হয়নি। এর পেছনে রয়েছে রক্ত, ঘাম, অসংখ্য ব্যর্থতা আর অদম্য জেদ। স্বাগত ইনফোনারিতে। আজ আমরা কোনো সাধারণ গল্প শুনব না। আজ আমরা শুনব মহাকাশের বিরুদ্ধে মানুষের বিজয়ের মহাকাব্য। আদিম মানুষের গুহাচিত্র থেকে শুরু করে রাইট ব্রাদার্সের সেই বিখ্যাত ১৩ সেকেন্ড, এবং সেখানে থেকে আজকের সুপারসনিক জেট বিমানের আবিষ্কারের পূর্ণাঙ্গ ইতিহাস। তৈরি হয়ে নিন, কারণ আজ আমরা সময়ের ডানায় চড়ে উড়াল দেব ইতিহাসের আকাশে। তো মানুষ এবং আকাশের স্বপ্ন। প্রাচীনকাল থেকেই মানুষ আকাশে ওড়ার স্বপ্ন দেখেছে। গ্রিক মিথোলজিতে আমরা ইকারুস এবং বাবা ডাইডেলাসের গল্প পাই, যারা মোম দিয়ে পাখির পালক জোড়া লাগিয়ে ডানা তৈরি করেছিল। কিন্তু সূর্যের তাপে মোম গলে ইকারুস সমুদ্রে পড়ে মারা যান। এটি কেবল একটি গল্প নয়, এটি ছিল আকাশের প্রতি মানুষের আজন্ম আগলতা এবং একই সাথে এক সতর্কবার্তা। মধ্যযুগীয় মানুষ থেমে থাকেনি। ১৮৭৫ খ্রিস্টাব্দে আন্দালুসিয়ার বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস নিজের শরীরে রেশম আর পাখির পালক লাগিয়ে ওড়ার চেষ্টা করেছিলেন। তিনি কয়েক সেকেন্ড বাতাসে ভেসে থাকতে সক্ষম হলেও অবতরণের সময় মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পান, কারণ তিনি বুঝতে পারেননি যে ওড়ার জন্য শুধু ডানা নয়, পাখির মতো লেজও প্রয়োজন, যা তার ব্যালেন্স করতে পারে। তো এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে লিওনার্দো দা ভিঞ্চি তার নোটবুকে পাখির মতো ডানা ঝাপটানো যন্ত্র বা বাদুড়ের মতো ডানাওয়ালা ডিভাইসের নকশা করেছিলেন। তিনি বাতাসকে একটি তরল পদার্থের মতো কল্পনা করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে বাতাসের উপরে চাপ সৃষ্টি করেই উপরে ওঠা সম্ভব। কিন্তু তৎকালীন সময়ে কোনো শক্তিশালী ইঞ্জিন না থাকায় তার সেই স্বপ্ন কেবল কাগজেই সীমাবদ্ধ ছিল। তো অ্যারোডাইনামিক্সের জন্ম ও প্রথম উড়ন্ত যন্ত্র। ১৮০০ শতকের শেষ দিকে মানুষ বুঝতে শুরু করে যে কেবল ডানা ঝাপটালেই ওড়া যাবে না। এখানে বিজ্ঞানের কিছু জটিল নিয়ম কাজ করে। স্যার জর্জ কেইলিকে বলা হয় এভিয়েশনের জনক। তিনি প্রথম মানুষ যিনি ওড়ার ৪টি মৌলিক শক্তি চিহ্নিত করেন। একটা হচ্ছে উইন্ড অর্থাৎ লিফট, ওয়েট অর্থাৎ ওজন, থ্রাস্ট অর্থাৎ ধাক্কা এবং ড্র্যাগ অর্থাৎ টান বা বাধা। কেইলি বুঝতে পেরেছিলেন যে ডানাকে পাখির মতো নড়াচড়া করার প্রয়োজন নেই। ডানা যদি স্থির থাকে এবং বাতাস যদি দ্রুত গতিতে ডানার উপরে দিয়ে প্রবাহিত হয়, তবেই বিমান উপরে উঠবে। এরপর আসেন অটো লিলিয়েন্থার, যাকে বলা হয় গ্লাইডার কিং, যিনি হাজার হাজার বার পাহাড় থেকে লাফিয়ে গ্লাইড করার পরীক্ষা চালিয়েছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে বাতাসকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু ১৮৯৬ সালে এক উড্ডয়ন দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। মৃত্যুর আগে তার শেষ কথা ছিল ত্যাগ স্বীকার করতেই হবে। তো বাষ্পচালিত ইঞ্জিন এবং ব্যর্থ প্রচেষ্টা। আকাশে ভাষার প্রযুক্তি মানুষ জানতো, কিন্তু প্রধান সমস্যা ছিল পাওয়ার প্ল্যান্ট। বাষ্পীয় ইঞ্জিন ছিল অত্যন্ত ভারী। ততক্ষণে কয়লা চালিত বড় বড় ইঞ্জিন ট্রেন আর জাহাজ চালাচ্ছে, কিন্তু বিমানে ব্যবহারের জন্য সেগুলো ছিল অনুপযুক্ত। ওড়ার জন্য এমন কিছু দরকার যা ওজনে হালকা কিন্তু শক্তিতে প্রবল। এই সময় স্যামুয়েল ল্যাংলি নামে একজন বিজ্ঞানী মার্কিন সরকারের অর্থায়নে অ্যারোড্রোম নামক একটি যন্ত্র তৈরি করেন। তিনি বাষ্পীয় ইঞ্জিন ব্যবহার করেছিলেন, কিন্তু তার পরীক্ষাগুলো বারবার ব্যর্থ হয়, কারণ ইঞ্জিনটি ছিল ভারসাম্যহীন। মানুষ হাসাহাসি শুরু করে যে মানুষ কখনো উঠতে পারবে না। এমনকি তৎকালীন সংবাদ মাধ্যমগুলো লিখেছিল মানুষের উঠতে আরো ১০ লাখ বছর লাগবে। কিন্তু ঠিক তার কয়েকদিন পরেই দুই ভাই সব হিসেব বদলে দেন। রাইট ব্রাদার্স, ইতিহাসের প্রথম সফল বিমান। ১৯০৩ সালের ১৭ই ডিসেম্বর উত্তর ক্যারোলিনার কিটি হক নামক এক নির্জন বালুচর। দুই ভাই অরভিল এবং উইলবার রাইট, তারা
কোনো বড় বিজ্ঞানী ছিলেন না, ছিলেন সাধারণ সাইকেল মেকানিক। কিন্তু তাদের মাথায় ছিল অসাধারণ উদ্ভাবনী শক্তি। তারা বুঝতে পেরেছিলেন যে ডানা এবং ইঞ্জিনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো থ্রি অ্যাক্সিস কন্ট্রোল। তারা তৈরি করেন রাইট ফ্লায়ার। এতে ছিল তাদের নিজেদের তৈরি একটি হালকা ওজনের পেট্রোল ইঞ্জিন। অরভিল রাইট যখন পাইলটের অর্থাৎ বিমান চালক আসনে বসলেন এবং ঘূর্ণায়মান পাখা ঘুরতে শুরু করলো, তখন পৃথিবীর ইতিহাস থমকে দাঁড়ালো। বিমানটি মাত্র 12 সেকেন্ড বাতাসে ছিল এবং 36.5 মিটার পথ অতিক্রম করেছিল। মানুষ শেষ পর্যন্ত মহাকর্ষকে পরাজিত করল। এটি ছিল পৃথিবীর প্রথম সফল এবং কন্ট্রোল এবং একই সাথে পাওয়ার্ড বিমানের উজ্জয়ন। বিশ্বযুদ্ধ এবং বিমানের দ্রুত বিকাশ। রাইট ব্রাদার্সের আবিষ্কার মাত্র 10 বছরের মধ্যে পৃথিবী লিপ্ত হয় প্রথম বিশ্বযুদ্ধে। যে বিমান মানুষ বানিয়েছিল শান্তির জন্য, তা হয়ে উঠল মারণাস্ত্র। 1914 থেকে 1918 সালের মধ্যে বিমানের প্রযুক্তিতে অভাবনীয় পরিবর্তন আসে। কাঠের কাঠামোর বদলে ধাতুর ব্যবহার শুরু হলো এবং ইঞ্জিনগুলো হয়ে ওঠে আরও শক্তিশালী। যুদ্ধ শেষ হলে শুরু হয় বাণিজ্যিক ফ্লাইটের যুগ। 1927 সালে চার্লস লিন্ডবার্গ যখন একাকী আটলান্টিক মহাসাগর পাড়ি দিলেন, তখন পৃথিবী বুঝতে পারল বিমান দিয়ে বিশ্ব জয় করা সম্ভব। শুরু হলো আকাশপথে চিঠি আদান-প্রদান এবং এয়ার মেইল সার্ভিস। মানুষ এখন এক দেশ থেকে অন্য দেশে দ্রুত যাতায়াত স্বপ্ন দেখতে শুরু করল। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেট ইঞ্জিন আবিষ্কৃত হলে বিমানের গতি এক লাফে অনেক বেড়ে গেল। তো আধুনিক জেট ইঞ্জিন ও প্রযুক্তি কি? বিংশ শতকের মাঝামাঝি সময়ে শুরু হয় জেট যুগ। 1952 সালে ডি হ্যাভিল্যান্ড কমেট পৃথিবীর প্রথম বাণিজ্যিক জেট বিমান হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর আসে বোয়িং 707 এবং বিখ্যাত বোয়িং 747 জাম্বো জেট। আকাশ হয়ে ওঠে সাধারণ মানুষের নাগালের মধ্যে। আমরা যদি আধুনিক বিমানের দিকে তাকাই, তবে দেখব সেখানে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক জিপিএস, অটো পাইলট এবং রাডার প্রযুক্তি। আজ আমরা কয়েক ঘন্টার মধ্যে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছে যাই। বিমান এখন কেবল যাতায়াতের মাধ্যম নয়, এটি বৈশ্বিক অর্থনীতির মেরুদণ্ড। কার্গো বিমান প্রতিদিন লক্ষ লক্ষ টন পণ্য বিশ্বজুড়ে পৌঁছে দিচ্ছে। তো বিমানের গুরুত্ব ও পদার্থবিজ্ঞান। বিমান কিভাবে ওড়ে? এটি মূলত 4টি শক্তির ভারসাম্য। যখন ইঞ্জিনের থ্রাস্ট অর্থাৎ ধাক্কা ড্রাগকে অতিক্রম করে এবং ডানার লিফট বিমানের ওজনকে ছড়িয়ে যায়, তখনই বিমান আকাশে ওড়ে। এই সাধারণ সূত্রটি আমাদের পৃথিবীকে ছোট করে দিয়েছে। বিমানের গুরুত্ব অপরিসীম। র‍্যাপিড ট্রাভেলে যা আগে মাস লাগত, তা এখন ঘন্টার মধ্যে এসেছে। দেন জরুরি সাহায্য, এমার্জেন্সি এইড, দুর্যোগের সময় খাবার ও ওষুধ পৌঁছাতে বিমানে বিকল্প নেই। ট্যুরিজম বিশ্বের সংস্কৃতিকে একে অপরের সাথে যুক্ত করেছে। মেডিকেল অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্স মাধ্যমে মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছে। তো ভবিষ্যতের আকাশ কেমন হবে? বিমানের ভবিষ্যৎ আরও রোমাঞ্চকর। বিজ্ঞানীরা এখন কাজ করছেন পরিবেশ বান্ধব ইলেকট্রিক এয়ারক্রাফট নিয়ে, যা কার্বন নিঃসরণ কমাবে। এছাড়াও হাইপারসনিক বিমান তৈরির গবেষণা চলছে, যা দিয়ে লন্ডন থেকে সিডনি যেতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা। ড্রোন এবং অটোনোমাস অর্থাৎ চালকহীন উড়ন্ত যান আমাদের শহরে যাতায়াত ব্যবস্থাকে বদলে দেবে। মানুষ এখন মঙ্গলে যাওয়ার জন্য স্পেস প্লেন তৈরির কথা ভাবছে। অর্থাৎ মানুষের উড়ার আকাঙ্ক্ষা এখন আর বায়ুমণ্ডলে সীমাবদ্ধ নেই, এটি এখন মহাকাশের দিকে ধাবিত হচ্ছে। তো বিমানের ইতিহাস আসলে কোনো লোহার যন্ত্রের ইতিহাস নয়, এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তির ইতিহাস। রাইট ব্রাদার্স যখন সেই বালুচরে দাঁড়িয়েছিলেন, তারা হয়তো কল্পনাও করেননি যে তাদের সেই 12 সেকেন্ডের উড্ডয়নই একদিন মানুষকে চাঁদে নিয়ে যাবে। আর যখন আপনি ওপর দিয়ে একটি বিমান উড়ে যেতে দেখবেন, তখন মনে রাখবেন ওটা কেবল ধাতু আর ইঞ্জিনের সমষ্টি নয়, ওটা কয়েক হাজার বছরের মানুষের স্বপ্ন, ত্যাগ আর সাহসের ডানা। বিমান আমাদের শিখিয়েছে যে লক্ষ্য স্থির থাকলে আকাশও ছোঁয়া সম্ভব। বন্ধুরা, এই ছিল বিমানের আবিষ্কার ও বিবর্তনের মহাকাব্যিক যাত্রা। আশা করি আজ আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ইনফরমেটিভ এবং ডকুমেন্টারি ঘরানার এমন আরও ভিডিও পেতে ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে জানান পরের ভিডিওতে আপনি কোন আবিষ্কার নিয়ে জানতে চান। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে থাকুন।